আরআরবি এনটিপিসি 2025 আন্ডার গ্রাজুয়েট লেভেলের যে এনটিপিসির পরীক্ষা চলছে সেই 7 আগস্ট 2025 যে থার্ড শিফটের পরীক্ষা হয়েছিল সেই থার্ড শিফটের পরীক্ষা থেকে যেসব প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব জিকে এবং জিএস থেকে, এবং সম্পূর্ণ বাংলায় আলোচনা হবে। এবং যে প্রশ্নগুলো আলোচনা হবে সেগুলো কিন্তু আপকামিং যে পরীক্ষা আছে বা আগামী দিনে যাদের পরীক্ষা আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি এসেছিল, দেখো, নিচের কোনটি অ্যাসিডের বৈশিষ্ট্য নয়? তাহলে অ্যাসিডের বৈশিষ্ট্য আমরা এখানে দেওয়া রয়েছে। অ্যাসিডের বৈশিষ্ট্য কী আছে? অ্যাসিড জল বা রাসায়নিক দ্রবণে সজ্জিত থাকে, অর্থাৎ H+ আয়ন দিয়ে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে যে H+ আয়ন বা হাইড্রক্সোনিয়াম আয়ন দেয়। ঠিক আছে, স্বাদ সাধারণত কি টক হয় স্বাদ। ঠিক আছে, যেমন লেবুর রস। পিএইচের মান কী হয়? 7-এর নিচে থাকে। এর মান যত কমবে তত বেশি শক্তিশালী হবে অ্যাসিডটা। আচ্ছা, এবং মেটাল এবং বেসের সাথে বিক্রিয়া করে, ধাতু এবং বেসের সাথে প্রতিক্রিয়া করে। ঠিক আছে। আচ্ছা, লিটমাস কাগজের রং যদি দেখি, লিটমাস কাগজের রং অরিজিনাল রং হচ্ছে বেগুনি, এবং যদি আমরা অ্যাসিডে রাখি সেটাকে কী হয়ে যাবে? লাল হয়ে যাবে। তাহলে আমাদের এই অপশানগুলোর মধ্যে যদি থাকে সেটা কিন্তু হবে না। যেটি হবে না, দেখো তোমাদের অপশানে থাকতে পারে যে OH- আয়ন উৎপন্ন করে বা হাইড্রক্সোনিয়াম আয়ন উৎপন্ন করতে পারে না। অ্যাসিড কিন্তু এটা কিন্তু ক্ষার পারে OH- আয়ন দিতে। ঠিক আছে, অ্যাসিডে মৃদু অ্যাসিড এবং তীব্র অ্যাসিড পায়, সেরকম ক্ষারেরও মৃদু ক্ষার এবং তীব্র ক্ষার পায়, কারণ ওই আয়ন উৎপন্ন করার ভিত্তিতে এগুলো তৈরি করা হয়েছে, মৃদু এবং তীব্র। নিম্নলিখিত মন্ত্রীদের ঊর্ধ্বমুখী ক্রমে সাজাও। প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ। আচ্ছা, এখানে এটা করবে তোমরা প্রতিমন্ত্রী, এটা হচ্ছে পূর্ণমন্ত্রী করবে, এটা পূর্ণমন্ত্রী, উপমন্ত্রী নয়, পূর্ণমন্ত্রী। ঠিক আছে। আচ্ছা, আর মন্ত্রী পরিষদ রয়েছে, দেখো ইংরেজিটা দেখো মিনিস্টার অফ স্টেট। ঠিক আছে, বা পূর্ণমন্ত্রী। ডেপুটি মিনিস্টার হচ্ছে প্রতিমন্ত্রী, এবং ক্যাবিনেট মিনিস্টার বা মন্ত্রী পরিষদের মন্ত্রী। ঠিক আছে, তো যদি ঊর্ধ্বক্রমে সাজাই, অর্থাৎ ঊর্ধ্বমুখী সাজাই বা ঊর্ধ্বক্রমে সাজাই, তাহলে ছোট থেকে বড় মানে কোনটা? ডেপুটি মিনিস্টার হবে, তারপর মিনিস্টার অফ স্টেট হবে, এবং ক্যাবিনেট মিনিস্টার হবে। নেক্সট দেখো, পরের প্রশ্ন কি রয়েছে? কম্পিউটারের রিসাইকেল বিনে না পাঠিয়ে কোনো ফাইল বা ফোল্ডার স্থায়ীভাবে মুছে ফেলার জন্য শর্টকাট কি মানে শর্টকাট কিটি কি মানে কি ব্যবহার করব? সেটা হবে কিন্তু শিফট+ডিলিট। তাহলে ফাইল বা ফোল্ডারটিকে সিলেক্ট করা, তারপরে কিবোর্ড শিফট কি ধরে রাখা, এবং তারপরে ডিলিট কি চাপলেই কিন্তু এই কাজটি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই শর্টকাটটি ব্যবহার করলে ফাইল বা ফোল্ডারটি রিসাইকেল বিনে পাঠানো হবে না এবং স্থায়ীভাবে ফাইলটি মুছে যাবে। নেক্সট দেখো কী রয়েছে? ভোদাফোন কোম্পানি কখন ভারতে প্রবেশ করে? তাহলে ভোদাফোন কোম্পানি ভারতে প্রবেশ করে 2007 সালে ভারতে প্রবেশ করে, এবং তারা প্রথমে ওই হাচিসন স্টেলাইট এর 67% অংশীদারিত্ব কিনে নেয়, এবং এই অধিগ্রহণের মাধ্যমে তারা ভারতীয় বাজারে কিন্তু প্রবেশ করে এই ভোদাফোন। পরে দেখো কী রয়েছে? উত্তর পূর্ব রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর পশ্চিম রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি সদর দপ্তর অবস্থিত কিন্তু জয়পুরে। দেখো, আমাদের সবচেয়ে বাকি যে জোনগুলো রয়েছে বা যেগুলোর রয়েছে সদর দপ্তর, সেগুলো রয়েছে দেখো মধ্য এবং পশ্চিম রেলওয়ের সদর দপ্তর হচ্ছে কিন্তু মুম্বাই। উত্তর রেলওয়ে সদর দপ্তর হচ্ছে দিল্লি। পূর্ব এবং দক্ষিণ পূর্ব হচ্ছে কলকাতা। দক্ষিণের রেলওয়ে সদর দপ্তর হচ্ছে চেন্নাই। পূর্ব মধ্য সদর দপ্তর হচ্ছে হাজিপুর। উত্তর মধ্য রেলওয়ের সদর দপ্তর হচ্ছে এলাহাবাদ বা প্রয়াগরাজ। উত্তর পশ্চিমের জয়পুর, এবং দক্ষিণ মধ্য সেকেন্দ্রাবাদ, এবং দক্ষিণ পশ্চিমের হুবলি। এগুলো হচ্ছে রেলওয়ে জোনের সদর দপ্তর। ঠিক আছে, দেখো এখানে ম্যাপ দেওয়া রয়েছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ করে কোন জায়গায় কোথায় অবস্থিত আছে রিকল করার জন্য। ঠিক আছে, 2024 সালের জন্য ICC বর্ষসেরা পুরুষ ক্রিকেটার কে পেয়েছে? তাহলে ICC বর্ষ বা ক্রিকেটার অফ দ্য ইয়ার সেটা পেয়েছে কি? বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরা। ঠিক আছে, আর তিনি স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন। এই পুরস্কারটি জিতে বুমরা ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে এই সম্মান পেয়েছেন। এর আগে যারা পুরস্কার জিতেছেন তারা হলেন সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি দেখো? পর্যায় সারণীতে কোন গ্রুপে হাইড্রোজেন
অর্থাৎ কোন গ্রুপে হাইড্রোজেন অবস্থান করে, সেটা কিন্তু 1 নম্বর গ্রুপে হাইড্রোজেন অবস্থান করে। 1 নম্বর গ্রুপ বলতে কী গ্রুপ বোঝানো হয়, সেটাকে অ্যালকালি গ্রুপ বলা হয় বা ক্ষারীয় ধাতু বলা হয় বা ক্ষার ধাতু বলা হয়। হাইড্রোজেনের অবস্থান সম্পর্কে আবার হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয়, কারণ তার অবস্থানের জন্য তার অবস্থানকে ঠিক করা যায় না, কারণ ধাতব ধর্ম প্রকাশ করে এবং অধাতব ধর্ম প্রকাশ করে। দেখো 1 নম্বর গ্রুপে থাকলে এর বৈশিষ্ট্য ধাতব নয়, এটি বরং অধাতু, নন মেটাল হিসাবে কাজ করে। এটি হচ্ছে সবচেয়ে হালকা মৌল এবং একমাত্র মৌল যার কেন্দ্রে একটি প্রোটন থাকে এবং একটি ইলেকট্রন থাকে, ঠিক আছে। এবং এটাই যদি বলি আমরা হাইড্রোজেন, সাধারণ হাইড্রোজেন হচ্ছে আমাদের প্রোটন দেখো নিউট্রনবিহীন যদি পরমাণু বলে সেটা হবে কিন্তু হাইড্রোজেন বা সাধারণ হাইড্রোজেন, যেটা বা প্রোটিয়াম, যদি হাইড্রোজেনের 3টা আইসোটোপ হয়, প্রোটিয়াম, ডয়ট্রিয়াম এবং ট্রিসিয়াম, ঠিক আছে। এগুলোর মধ্যে তাহলে সবচেয়ে নিউক্লিয়াসবিহীন বা আমরা বলছি নিউট্রনবিহীন যে পরমাণুটা হবে সেটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম। আচ্ছা, নেক্সট দেখো কী রয়েছে, ভাষাগত ভিত্তিতে প্রথম গঠিত রাষ্ট্র কোনটি বা রাজ্য কোনটি। তাহলে অন্ধ্রপ্রদেশ প্রথম হচ্ছে আমাদের ভাষা ভিত্তিতে প্রথম রাজ্য গঠিত হয়। 1 অক্টোবর 1953 খ্রিস্টাব্দে এটি গঠিত হয়। দীর্ঘ আন্দোলন পর এই রাজ্যটি তেলুগু ভাষী মানুষদের জন্য গঠিত হয়, ঠিক আছে, তেলুগু ভাষী। ভারতীয় সংবিধান সংশোধনের জন্য লোকসভায় কোন ধরনের সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়? এটা সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয় বিশেষ সংখ্যাগরিষ্ঠতা বা স্পেশাল মেজরিটি, যেটাকে বলে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা, যেটাকে ইংরেজিতে বলা হয় স্পেশাল মেজরিটি, ঠিক আছে। এই সংশোধনী বিলটি পাস হওয়ার জন্য লোকসভায় মোট সদস্য সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ 50%-এর বেশি এবং উপস্থিত এবং ভোটদানকারী সদস্যদের 2/3 সদস্যের সংখ্যাগরিষ্ঠ থাকতে হবে, তাহলে কিন্তু আমাদের এই সংবিধান সংশোধনের জন্য লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার এই জন্য এটা প্রয়োজন হয়। দেখো বিশেষ সংখ্যাগরিষ্ঠতা বলতে দুটি বিষয় বোঝানো হয়, একটা হচ্ছে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা, এটা হচ্ছে সংশোধনের প্রস্তাবের পক্ষে উপস্থিত এবং ভোটদানে অংশগ্রহণকারী সদস্যদের সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ মোট ভোটদানকারীর মধ্যে একাধিক ভোট থাকতে পারে। আর বিশেষ সংখ্যাগরিষ্ঠ বা স্পেশাল মেজরিটি সেটা হচ্ছে লোকসভায় মোট সদস্যের 2/3 সংখ্যক সদস্যের অনুমোদন প্রয়োজন, অর্থাৎ সংশোধন প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া সদস্যদের মোট সদস্যের 1/3 চেয়ে বেশি হতে হবে। নেক্সট কী রয়েছে, ভারতের তথ্য অধিকার আইন বা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, ঠিক আছে, আইন কবে কার্যকর করা হয়? এটি কার্যকর হয় 2005 সালে 12 অক্টোবর। এই আইনটি সব স্তরে জনসাধারণের তথ্যের অধিকার প্রদান করে, যা তাদের বিভিন্ন সরকারি দপ্তর থেকে তথ্য পাওয়ার ক্ষেত্রে সুবিধে হয়, ঠিক আছে। তথ্য অধিকার আইনের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের কাছে সরকারি কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করা, সরকারি কর্মকাণ্ডে জনসাধারণের অংশগ্রহণ এবং নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা এবং সরকারি তথ্য সংগ্রহ এবং তাদের সম্পর্কে সচেতন তৈরি করা, এটাই হচ্ছে আরটিআই অ্যাক্টের মূল উদ্দেশ্য। পাণ্ড্য রাজবংশের ক্ষুদ্রতম প্রশাসনিক ইউনিট কোনটি? পাণ্ড্য রাজবংশের ক্ষুদ্রতম প্রশাসনিক ইউনিট হচ্ছে উর বা গ্রাম, যেটাকে উর বলে বা সেটা হচ্ছে গ্রাম। তাহলে পাণ্ড্য রাজবংশের সময় গ্রামগুলি ছিল স্থানীয় প্রশাসনিক কেন্দ্রবিন্দু এবং সেখানে একটি সভা বা সমাবেশ অনুষ্ঠিত হতো, যেখানে গ্রামের মানুষজন মিলিত হয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করত এবং সিদ্ধান্ত নিত। নেক্সট কী রয়েছে, ভারতের তরাই এবং ভাবর সমভূমি কোথায় পাওয়া যায়? ভারতের তরাই এবং ভাবর সমভূমি প্রধানত হিমালয় অঞ্চলের পাদদেশে অবস্থিত এবং উত্তর ভারতে পাওয়া যায়। এগুলি বিশেষ করে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার এই রাজ্যের মধ্যে অবস্থান করে। দেখো আমাদের তরাই সমভূমি সম্পর্কে ডিটেলস দেওয়া আছে। তরাই সমভূমি হচ্ছে সেই এলাকা যা ভাবর অঞ্চলের নিচে অবস্থিত এবং এটি হিমালয়ের পর্বতের পাদদেশে তৈরি হয়। আর তরাই একটি জলমগ্ন এবং ম্যানগ্রোভ অঞ্চল যা বৃষ্টির জল বা নদীর নালার জল দ্বারা পূর্ণ থাকে এবং এতে প্রচুর ঝোপঝাড় এবং গাছগাছালি থাকে এবং এর ভূমি বেশ উর্বর হয়। আর তরাই অঞ্চলটি সাধারণত উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। আচ্ছা, এরপরে দেখো ভাবর সম্পর্কেও দেওয়া আছে। ভাবর সমভূমি হিমালয়ের পাদদেশে তৈরি হয় একটি পাথুরে শুকনো এলাকা যা গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর কাছাকাছি স্থানে অবস্থিত। এই অঞ্চলে মূলত উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ রাজ্যের অংশ। ভাবর অঞ্চলের শুকনো এবং পাথরে এটি মূলত বৃষ্টির জল ধারণ সক্ষম নয়। এখানে বেশিরভাগ অংশে জল দ্রুত মাটির নিচে ঢুকে যায় এবং এখানে জলাবদ্ধতা বা জলজ এলাকার মতো প্রাকৃতিক বৈশিষ্ট্য দেখা যায় না। নেক্সট দেখো রয়েছে একাদশ এবং অষ্টাদশ শতাব্দীর মধ্যযুগীয় ভারতে কোনটির উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছিল? সেটা জোর দেওয়া হয়েছিল মধ্যযুগীয় ভারতে ধর্ম, সংস্কৃতি এবং সাম্রাজ্য বিস্তারের উপর বেশি জোর দেওয়া হয়েছিল। এই সময়ে হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম প্রভাব বৃদ্ধি পায় এবং বিভিন্ন সাম্রাজ্য যেমন দিল্লি সুলতানি এবং মুঘল সাম্রাজ্যে নিজেদের প্রতিষ্ঠা করে। এছাড়াও এই সময় স্থাপত্য, সাহিত্য এবং শিল্পের বিকাশ ঘটেছিল। তালকাটোরা গোলচক্রের নির্মাণ কাজ কোথায় হচ্ছে?
গোলচক্রের নির্মাণ কাজ হচ্ছে কিন্তু নতুন দিল্লিতে। ভারতের নতুন দিল্লিতে। নতুন দিল্লি একটি গুরুত্বপূর্ণ যানজটপূর্ণ স্থান যেখানে অবস্থিত বিভিন্ন প্রধান রাস্তার সংযোগকারী। এখানে উন্নয়নমূলক কাজ চলছে যা ট্রাফিক সমস্যা সমাধানে এবং শহরের অবকাঠামো উন্নয়নে অংশ হিসেবে পরিকল্পিত। এই উন্নয়ন সম্পর্কে কী রয়েছে, এর উদ্দেশ্য হচ্ছে দেখি যদি ট্রাফিকের চাপ কমানো, পথচারীদের সুবিধা এবং অবকাঠামো উন্নয়নের জন্য আমাদের এটা তালকোটার গোলচক্র নির্মাণ কাজ হচ্ছে। কম্পিউটারের কন্ট্রোল প্লাস ট্যাব শর্টকাট কী কাজে লাগানো হয়, এটা কিন্তু ব্রাউজার বা অ্যাপ্লিকেশনগুলিতে ট্যাবের মধ্যে সুইচ করার জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ এক ট্যাব থেকে অন্য ট্যাবে যাওয়া যায়। যদি আমরা বিভিন্ন ফাইল একসঙ্গে খুলে রাখি তাহলে এক ট্যাব থেকে অন্য ট্যাবে স্থানান্তরিত করা যায়। এই যে দেখো কী রয়েছে, কন্ট্রোল প্লাস ট্যাব শর্টকাট মূলত ট্যাব সুইচিং এবং বিভিন্ন ফাইলের মধ্যে চলাচল করতে ব্যবহৃত হয়, যা ব্রাউজার এবং অন্যান্য ট্যাব বেসড অ্যাপ্লিকেশন দ্রুত কাজ করতে সুবিধা হয় বা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে। পৃথিবীর যে অঞ্চলটি সূর্যের রশ্মি সরাসরি পড়ে তাকে কি বলা হয়, সেই অঞ্চলটাকে বলা হয় ক্রান্তীয় অঞ্চল বা উষ্ণমণ্ডলীয় অঞ্চল। এই অঞ্চলটি কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখার মধ্যে পড়ে। এখানে সারা বছর সূর্য আলো লম্বভাবে কিরণ দেওয়ার ফলে এর তাপমাত্রা অনেক বেশি থাকে, ঠিক আছে, বা যে অঞ্চলটাকে বলে থাকি আমরা ক্রান্তীয় অঞ্চল বা উষ্ণমণ্ডলীয় অঞ্চল। এর দেখো কর্কটক্রান্তি রেখা যেটাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার উত্তর গোলার্ধে অবস্থিত, এবং মকরক্রান্তি রেখা সেটা দক্ষিণ প্রান্তে অবস্থিত হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকন, ঠিক আছে, 37 ডিগ্রি উত্তর এবং দক্ষিণে। এই দুটি রেখার মধ্যে অঞ্চলে সূর্যের আলো সরাসরি পাওয়ার কারণে উষ্ণ থাকে। অন্যদিকে মেরু অঞ্চলে সূর্যের আলো তির্যকভাবে পড়ে, তাই সেখানে তাপমাত্রা তুলনামূলক কম থাকে। যত যাওয়া যায় তত আমাদের কিন্তু তাপমাত্রা কম হবে। বিচারপতি বেলা ত্রিবেদী কোন বিষয়ে আদেশ প্রদান করেছিলেন, তাহলে পস্কো, ঠিক আছে, পস্কো এবং শিশু সুরক্ষা সম্পর্কে আইনশাস্ত্র সম্পর্কে দিয়েছিলেন, আরও কিছু তিনি দিয়েছিলেন, তার মধ্যে এটি গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো কী রয়েছে, বর্তমান ভারতে কোন উত্তরাঞ্চলীয় রাজ্যগুলি NH6 দ্বারা সংযুক্ত। বর্তমানে NH6 সরাসরি যুক্ত নয়। NH6 মূলত পূর্বাঞ্চলে অবস্থিত যেসব রাজ্যগুলি যেমন মেঘালয়, আসাম, এগুলো পূর্বাঞ্চলের মেঘালয়, আসাম এবং মিজোরাম রাজ্যগুলি সংযুক্ত করে, এবং উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলি NH6 দ্বারা বিস্তৃত। উত্তর পূর্ব ভারতের মধ্যে NH6 সংযোগ নেই। উত্তর ভারতের রাজ্যগুলি হলো হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ এবং রাজস্থান এবং জম্মু কাশ্মীর, ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে, প্রধানমন্ত্রী সূর্যঘর বা সূর্যঘর মুফত বিজলি এই যোজনার অধীনে কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক স্থাপন করেছে, তাহলে PM সূর্যঘর মুফত বিজলি যোজনার অধীনে 21 নভেম্বর 2024 পর্যন্ত যদি ডাটা দেখা যায় তাহলে 6,16,019টি আবাসিক ছাদে সোলার ইনস্টলেশন করা আছে, এবং 46% যেটা হচ্ছে গুজরাট সবচেয়ে বেশি সংখ্যক স্থাপন করেছে কিন্তু গুজরাট। নারায়ণ গুরু একজন সমাজ সংস্কারক ছিলেন, তিনি কোন রাজ্যের বাসিন্দা ছিলেন, তিনি কিন্তু কেরালার বাসিন্দা ছিলেন। একজন সমাজ সংস্কারক ছিলেন এবং ধর্মীয় নেতা ছিলেন যিনি কেরালার থেকে বিলং করেন। নারায়ণ গুরু এক ধর্ম, এক ঈশ্বরে, এক মানবতা এই মূলনীতির উপর ভিত্তি করে সমাজের সব স্তরের মানুষদের সমস্ত প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, বা মানুষের মধ্যে সমতা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তার শিক্ষার মধ্যে তিনি অদ্বিতীয় দর্শন এবং সমাজের সকল সদস্যদের একত্রিত করার প্রচেষ্টা করেছিলেন, ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে, 13 এবং 14 মার্চ কোন গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয়, তাহলে সেটা কিন্তু হয় হোলিকা দহন বা দোলযাত্রা, যেটাকে আমরা হোলি বলে থাকি। 13 মার্চ হোলিকা দহন এবং 14 মার্চ দোলযাত্রা বা রঙের হোলি অনুষ্ঠিত হয়। এটি হিন্দু ধর্মের উৎসব নয়, বরং ভারতীয় সমাজের এক মিলন মেলার পরিণত হয়, যেখানে বিভিন্ন ধর্ম, জাতি এবং সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে উদযাপন করে থাকে। সমুদ্রের গভীরতা মাপার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেটি কি, সেটা হচ্ছে মার্জিনে ফেদোমিটার বা ইকো সাউন্ডার বা যেটাকে বলি সোনার, ঠিক আছে, সোনার ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, সমুদ্রের গভীরতা ফেদোমিটার বা ইকো সাউন্ডার কীভাবে কাজ করে, এই শব্দটি পানির নিচে বা জলের নিচে পাঠানো হয়, সেই শব্দটি সমুদ্রের তলদেশে আঘাত করার পর প্রতিফলিত হয়ে ফিরে আসে, এবং এই যন্ত্রটি তখন শব্দ তরঙ্গ প্রতিফলিত হতে যে সময় লাগে তা পরিমাপ করে এবং ওই সময়ের ভিত্তি করে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়, যেটাকে আমরা বলি সোনার সিস্টেম। যেটা কোন বছর প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা চালু করে, PMGSY গ্রাম সড়ক যোজনা চালু করে 2020 সালে।
প্রথমে PMGSY এর আওতায় গ্রামগুলির মধ্যে কাঁচা রাস্তা পরিবর্তন করে পাকা রাস্তা নির্মাণ করা হতো এবং পরবর্তীকালে রাস্তা উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের কাজ করা হয়। নফিল জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? নফিল জলবিদ্যুৎ কেন্দ্র ফিল হয়েছে, এটা নফিল জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত অরুণাচল প্রদেশে। এটি নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড বা NEPCO দ্বারা তৈরি এই একটি প্রকল্প। কোন রাজ্যে ভারতের প্রথম 100% সাক্ষরতা অর্জন করেছে? সেটা হবে কিন্তু মিজোরাম রাজ্য, 100% রাজ্য। ভারতের কোন রাজ্যে AI চালিত খনিজ অনুসন্ধান লাইসেন্স নিলাম শুরু হয়েছিল? ভারতের 13 মার্চ 2025 তারিখে গোয়া, সঠিক উত্তর হবে তাহলে গোয়ায় প্রথমবারের মতো এক্সপ্লোরেশন লাইসেন্স নিলাম শুরু করে। AI এর মাধ্যমে খনিজ লক্ষ্য নির্ধারণ উন্নত করার জন্য এই অনুষ্ঠানের পাশাপাশি AI হ্যাকাথন 2025 আয়োজন করা হয়। AI হ্যাকাথন 2025-এর থিম ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে খনিজ লক্ষ্য নির্ধারণ। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে খনিজ লক্ষ্য নির্ধারণ। এর লক্ষ্য ছিল লুকানো খনিজ আমানত চিহ্নিত করার জন্য AI এবং উন্নত ডেটা সেট ব্যবহার করা। এই উদ্যোগ AI চালিত অনুসন্ধানের মাধ্যমে টেকসই খনন পদ্ধতির প্রচার এবং এই অনুষ্ঠানটি 10টি রাজ্য জুড়ে 13টি খনিজ ব্লকের নিলামের পাশাপাশি অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখি রয়েছে ভারতের নতুন অর্থ সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তাহলে নতুন অর্থ সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে অজয় শেঠকে। ভারত সরকার 1887 কর্ণাটক ক্যাডারের একজন সিনিয়র ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা IAS অফিসার ছিলেন এই অজয় শেঠ, যাকে নতুন অর্থ সচিব হিসাবে নিয়োগ করা হয়েছে। ঠিক আছে, তো এই ছিল আজকের প্রশ্ন আমাদের। তো থ্যাংক ইউ। যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন রেলের পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে, বা বিভিন্ন ধরনের অ্যানালাইজ পাওয়ার জন্য। আর যারা টেলিগ্রাম PDF নিতে চাও তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, ESPM টেলিগ্রাম চ্যানেল, এবং বা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন হতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।